ইলেকশনের আগে এবং ইলেকশনের পরেও রেজাল্ট যেদিন পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট, তার আগেও আমি জয়ন্ত ঘোষাল স্যারের কাছে এসেছিলাম এবং সেই ইন্টারভিউতে তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কঠিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক কৌশল, তার সঙ্গে বিজেপি পেরে উঠবে না। কিন্তু রেজাল্টের পর আমরা ঠিক উল্টো একটা ফল দেখলাম। সেই বিষয়ে আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত ঘোষাল স্যার। তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেন, শুনবো তার মুখ থেকে। অন্বেষা, আমি প্রথমেই বলবো যে তুমি যেটা আমাকে বলছো সেটা আমি সম্পূর্ণ স্বীকার করছি। আমি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বলেছি, এখনো পর্যন্ত কোনো সাক্ষাৎকারে কথা বলিনি, তোমাকেই প্রথম বলছি যে আমি এজন্য ক্ষমা প্রার্থী। সাংবাদিক একটা রক্তমাংসের মানুষ। আমি কি বলেছিলাম খুব সংক্ষেপে রিক্যাপ যদি করি, এভরিথিং ইজ অন রেকর্ড। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমি জ্যোতিষী নই, আমি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, আমি পোলস্টারও নই। তার ফলে আমি যেটা বলবো বা যেটা বলছি সেটা একদম নিশ্চিতভাবে সেটাই শেষ কথা তা নয়। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সবসময় বলা হয় যে এটা অনেকটা আবহাওয়া বিজ্ঞানের মতো, যে বৃষ্টি হবে আমরা বলি, কিন্তু তার পরের দিন বৃষ্টিটা নাও হতে পারে। এক্ষেত্রে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে জেতাটা বিজেপির খুব কঠিন এবং মমতাকে হারানোটা খুব কঠিন। এবং আমার নিজের একটা পারসেপশন ছিল, যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে মুসলমান ভোট হচ্ছে শতকরা 30%, অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস। মহিলা ভোট একটা বিরাট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তৈরি করেছেন। এমনকি রেলমন্ত্রী থাকার সময়, মুখ্যমন্ত্রী হননি তখনও পরিচারিকাদের জন্য তিনি সব ওই মান্থলি ফ্রি পাস সব করেছিলেন। তো একটা দীর্ঘদিন ধরে একটা লালিত, এবং সেটা তারপরে ওই সমস্ত যে টাকা পয়সার যে স্কিম গুলো মেয়েদের জন্য, এমনকি স্বাস্থ্য সাথীটাও তো মেয়েদের নামেই, মানে এগুলো হতো না। তার ফলে ওনার, আমার মনে হয়েছিল যে একটা বেনিফিশিয়ারি, একটা স্ট্রং পপুলিজম, এটা একটা কারণ, মুসলমান ভোট একটা কারণ, এবং হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক প্রজ্ঞা, যেটা 2021 সালে আমরা দেখেছি। 2019-এ যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম বিরাট এফেক্ট হলো, 2021-এ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেগম মমতা থেকে জগন্নাথ মন্দির, মহাকালের মন্দির, মা দুর্গা মণ্ডপ, এই সমস্ত, তখন আমার মনে হয়েছিল যে বাঙালির যে হিন্দুত্বের ডিএনএ, সেটা ঠিক বিজেপির জয় শ্রীরামের ডিএনএ নয়। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে বহুত্ববাদ, যত মত তত পথ, এই সহিষ্ণুতা ইত্যাদি, এই জায়গাটা থেকে আমার কিন্তু মনে হয়েছিল, আমার কোনো তো কায়েমি স্বার্থ ছিল না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার একটা ব্যক্তিগত শ্রদ্ধা, সম্পর্ক, আবেগ। আমি বারবার বলেছি যে আমি রাজনৈতিকভাবে আমি কোনোভাবেই লক্ষণ রেখা অতিক্রম করিনি, কোনো পদে বসিনি, কোনো, অনেক প্রলোভন থাকা সত্ত্বেও সেটা আমি করিনি। কিন্তু একটা লক্ষণ রেখা আমি রেখেছি, রক্ষা করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে 1984 সাল থেকে যে মানুষটাকে ব্যক্তিগতভাবে চিনি, আমার পরিবারকে তিনি ভালোবাসা দিয়েছেন, আমার নানান রকমের আপদে বিপদে ব্যক্তিগত কথা বেশি বলতে চাই না। তার ফলে আজও কিন্তু সেই ব্যক্তিগত সম্পর্কটা বিজেপি নেতারাও জানে। বাজপেয়ী আডবাণীর সময় কেন নরেন্দ্র মোদী কি জানেন না আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ দিল্লিতে তো নরেন্দ্র মোদীও ছিলেন, মমতাও ছিলেন, তখন তো নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, মমতাও মুখ্যমন্ত্রী। তো আমি তো সেই সময় সক্রিয় সাংবাদিক, সুতরাং, আর আমরা যে সময় সাংবাদিকতা করেছি তখন তো জার্সি পরে সাংবাদিকতা করতে হতো না, যে আইদার তোমাকে তৃণমূল হতে হবে, বিজেপি হতে হবে। ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করেছি। কিন্তু এখন অনেক বিজেপি নেতারাও আমাকে বলেছেন, এবং আমি মনে করি সেটা হয়তো কিছুটা সত্য, সেটা হচ্ছে যে অ্যান্টি ইনকাম্বেন্সিটাও কিন্তু প্রবল ছিল। সেটা আমি বলেছি, কিন্তু সেইটাকে মমতা মোকাবিলা করতে পারবে এটা ভেবেছিলাম। কিন্তু মমতা যে সেটা মোকাবিলা করতে পারবেন না, এমন জায়গায় এসে গেছে এই অ্যান্টি ইনকাম্বেন্সি, জেলায় জেলায়। আমি বলছি, দেখছি, আমাকে বিজেপির একজন শীর্ষ নেতা সেদিন বলছিলেন যে আপনার মমতার প্রতি যে ভালোবাসাটা, সেইটা বোধহয় আপনার অবজেক্টিভ অ্যাসেসমেন্টের একটা বাধা
স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল, যে কারণে আপনি ওই বিক্ষোভটা, যেটা আজকে আমি বুঝতে পারছি যে কি সাংঘাতিকভাবে মানুষ রেগে আছে, সেটা কিন্তু সত্যি কথা বলতে কি কেউ কি ওইভাবে অতটা বুঝতে পেরেছিল? বিজেপি নেতারাও কি বুঝতে পেরেছিল যে 200 পেরিয়ে যাবে? সিপিএম এর নেতারাও কি বুঝতে পেরেছিল যে, সবাই বলেছিল যে মমতার বিরুদ্ধে একটা মোহভঙ্গ মানুষের মধ্যে হচ্ছে। 15 বছর পর আমি বলেছি অ্যান্টি ইনকম্বেন্সি ইজ এ ল অফ নেচার, এটা আছে, কিন্তু এটা এতটা আছে যে সরকার পাল্টে যেতে পারে, এটা আমি বুঝতে পারিনি। এবং এই ভুল অতীতেও ভারতীয় সাংবাদিকরা অতীতে যে করেনি তা তো নয়। মনমোহন সিং যখন এলেন ক্ষমতায়, তখন তো গোটা দেশের সমস্ত মিডিয়া বলেছিল অটল বিহারী বাজপেয়ী আসছে, এবং বলেছিল অঙ্ক নয়, কেমিস্ট্রি, বাজপেয়ীর কেমিস্ট্রি। আমার এখনো মনে আছে মনমোহন সিং আসার পরে প্রথম যে সফর ছিল ব্যাংককে, বোধহয় বিমস্টেকের সম্মেলনে, বিদেশি মিডিয়ারা আমাদের ধুয়ে দিয়েছিল যে তোমরা ভারতীয় মিডিয়া, তোমরা আমাদেরকে বিপথগামী করেছো, ভুল পথে চালিত করেছো, বারবার বলেছো বাজপেয়ী আসছে, এলো মনমোহন সিং। সুতরাং এমন ভুল অতীতে যে হয়নি তা নয়, আমরা ভুল করি, আমরা তো মানে ভগবান নই। কিন্তু এটাতে কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে মমতার জন্য, রাজনৈতিকভাবে তাকে জেতানোর জন্য, কেননা আমি কিন্তু কোনো মন্দিরের ট্রাস্টিও ছিলাম না, কোনো কমিটিরও কখনো কোনো মেম্বার হইনি। সুতরাং বরং আমাকে মিডিয়া অ্যাডভাইজার করার জন্য উনি, মানে ওনার ওনার উদ্দেশ্য, ওনার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কিন্তু সেটা 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 আমি পরিত্যাগ করেছি। রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষা নিয়েও কখনো আমি, এবং কোনো দলের জন্যই আমি রাজনীতিতে আমি আগ্রহ কখনো করিনি, করবও না। সুতরাং এখানে আমার নিজের মনে হয় দর্শক, পাঠক, শ্রোতা, তাদের কাছে ভুল স্বীকার করলে আমি ছোট হয়ে যাব না। আমার মনে হয় সত্য যেটা, সেটা কঠিন, কিন্তু সে কখনো করে না বর্জন। তৎকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি প্রাক্তন হলেন, তিনি ইস্তফা দিতে চাননি, তিনি চেয়ার ছাড়তে চাননি, এবং তারপরেই তিনি হাইকোর্টেও সেই মামলা তুললেন এবং সেখানেই তাকে চোর চোর স্লোগান দেওয়া হলো হাইকোর্টের মধ্যে। আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছে। যখন আমি সংবিধানকে মানতে বাধ্য, এক হয় আমি যদি সংবিধানটাই না মানি, তাহলে মাওবাদীরা যেরকম, মানে আমি অ্যানার্কি, নৈরাজ্যবাদী হয়ে গেলাম। কিন্তু আমি যদি পার্লামেন্টারি সিস্টেমকে মানতে, সেখানে প্রচন্ড নেপালে মাওবাদী নেতা ছিলেন, তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তখন তো তিনি জঙ্গলের মাওবাদী নন। সুতরাং আমাকে যদি সিস্টেমটাকে মানতে হয়, নির্বাচন কমিশনকে মানতে হবে, ভোটের ফলকে মানতে হবে, যদি ভোটের ফলে রিগিং হয়ে থাকে, যদি ভোটের ফলকে উনি মনে করেন যে এটা সত্যকে প্রতিফলিত করছে না, তাহলে তিনি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারেন। সেখানে তিনি মানুষের কাছে গিয়ে আবার হাজির হতে পারেন, জনমত গঠন করতে পারেন, আদালতে উনি যেতেই পারেন। এবং সেখানে ইন্দিরা গান্ধী যখন সাহা কমিশন হয়েছিল প্রণববাবুকে পাশে নিয়ে, ওনার সঙ্গে তখন কেউ ছিল না। মানুষ হেরে গেলে তার সঙ্গে পাশে থাকে না, জিতলে সবাই এসে হাজির হয়। যারা মমতার বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সিপিএম এর সময়কার যারা ঘনিষ্ঠ, তারাই তো মমতার ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, এখন তারাই আবার বিজেপির ঘনিষ্ঠ হয়ে যাবে, এটাতে না আমি বিস্মিত হই না। এটাতে মানে চটিচাটা, গিরগিটি, এসব সোশ্যাল মিডিয়া অনেক শব্দ চয়ন হয়। আমি বলি এটা 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 পাওয়ার, অ্যান্ড পাওয়ারের হেজেমনি অফ পাওয়ার। এটা 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 গ্রামসি, মিশেল ফুকো, এসব প্রচুর তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে, এবং এটাই স্বাভাবিক, এটাই ঘটনা। সুতরাং এটাতে আমি কোনো বিস্মিত হই না। কিন্তু আমরা যারা সাংবাদিক, আমরা ব্যক্তিগত সম্পর্ক মধুর হতে পারে। লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে তো পৃথিবীর শুদ্ধ সবাই জানে যে আমার আডবাণীর সাথে কি সম্পর্ক ছিল, কিন্তু আডবাণীর বিরুদ্ধে লিখলেও কিন্তু আডবাণী কখনো আমার উপর চটে যাননি। আনন্দবাজার পত্রিকায় যখন কাজ করতাম, আডবাণীর বিরুদ্ধেই তো এডিটোরিয়াল পলিসিটাই ছিল বিজেপি বিরোধী, তাতে তো আডবাণীর আমার সঙ্গে কোনো সম্পর্কের অবনতি হয়নি। কিন্তু এই সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যেটা বললে অন্বেষা, যে ওই যে যাওয়া, মানে আমি মানবো না, আমি চেয়ার ছাড়বো না, এটাতে না পারসেপশন, যেটা কেননা একটা গোটা রাজ্যে এখন একটা বিরোধী, মমতা বিরোধী হাওয়া এবং একটা তৈরি হয়েছে। এখন সেটা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, এটা কি মানে নির্মাণ করা হয়েছে কিনা, যেটা চমস্কির তত্ত্ব, সেইটা আহ, অনেকে বলতে পারে। কিন্তু বি দ্যাট অ্যাজ ইট মে, আমি এই রিয়েলিটিটা তো মানতে হবে। আমি তো রাস্তাঘাটে কলকাতা শহরে আছি,
কি সাংঘাতিকভাবে, মানে আমাকে পর্যন্ত গঞ্জনা সহ্য করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে। তা মানুষের এই যে রাগটা, এই যে অসন্তোষটা, এটা তো এমনি এমনি হয়নি। শুধুমাত্র রিগিং বললে তো হবে না। একটা কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান না করলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আক্রমণ করা হচ্ছে, কেন তৃণমূলের এই যে জেলায় জেলায় এই যে বাড়িগুলো, পুলিশের একটা, মানে একটা থানার একটা ওসি সেই এত বড় বাড়ি বানাচ্ছে। আমি এটা 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 তার সৎ পথে করেছে না অসৎ পথে করেছে আমি যাচ্ছি না, কিন্তু পারসেপশন, মানুষের তো একটা পারসেপশন আছে। এটা তো জলসাঘরের ছবি বিশ্বাসের আহ, বাড়ি নয় যে আমি সেই জমিদারি দেখানোটা আমার কাছে সব থেকে বড় উদ্দেশ্য। রাজনীতিতে বরং যত আন্ডারস্টেটেড থাকা যায়, মানুষ যত নিজেকে, এই যে একটা জেলায় জেলায় যে একটা দাদাগিরি, হ্যাঁ, আঙুল ফুলে কলা গাছের যে সংস্কৃতিটা, সেই রাজনৈতিক সংস্কৃতিটার কিন্তু একটা কাউন্টার থিসিস, অ্যান্টিথিসিস আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। এখন সেটাকে তোমাকে মানে মেনে নিতে হবে। এটা অতীতে রাজীব গান্ধী থেকে শুরু করে সবারই হয়েছে। আজকে চোর চোর যে বলা হচ্ছে, চোর বললেই চোর হয়ে যাচ্ছে না, চোরটাকে প্রমাণ করতে হবে। কিন্তু পারসেপশনটাকেও তো মানতে হবে। গলি গলি মে শোর হয়, রাজীব গান্ধী চোর হয়। 1989-এ রাজীব গান্ধীকে একটা লোকসভা নির্বাচন, বোফোর্স নামক একটা শব্দ, আমি লিখেছিলাম শব্দ ব্রহ্ম, সেই শব্দে উনি কুপকাত হয়ে গেছিলেন। ভিপি সিং প্রধান, কিন্তু ভিপি সিং এর শেষ রক্ষা তো হয়নি, কংগ্রেস তো শেষ হয়ে যায়নি, তারপরে আবারও কংগ্রেস এসছে। কিন্তু রাজীব গান্ধীর একটা ভোটে তো শেষ হয়ে গেল। 1984-এর মিস্টার ক্লিন, 1989-এ বোফোর্স গান্ধী। তো এই যে পারসেপশন, মানে আমাকে একটা খুব সুন্দর বই আছে যেখানে গান্ধীজি অ্যান্ড মাস মিডিয়া বলে রিসার্চ করেছেন কেরলের একজন অধ্যাপিকা। সেখানে গান্ধীজিকে, সরোজিনী নাইডু সেই বিখ্যাত উক্তি যে গান্ধীজিকে থার্ড ক্লাসে নিয়ে যাওয়ার জন্য কেউ থাকতো না থার্ড ক্লাসে, উনি একা যাচ্ছেন একটা থার্ড ক্লাস নিয়ে। ওই মানে যেটা চার্চিল বলেছিলেন হাফ নেকেড ফকির, ওনাকে অর্ধনগ্ন ফকির করে ভাবমূর্তিটাকে রাখার জন্য সরোজিনী নাইডু বলেছিলেন যে আমাদের সরকারি এক্সচেকারে প্রচুর টাকা খরচা করতে হয়। তো সুতরাং এটা আজকের ব্যাপার নয়, এটাকে গভীরভাবে অনুশীলন করার, অনুধাবন করার বিষয়। মমতার যে হাওয়াই চটির যে সাবলটার্ন ইমেজ, সেইটাকে বিজেপির উদ্দেশ্যটা কি, যাতে জ্যোতিবাবুর যেরকম মমতার দ্বারা জ্যোতিবাবুর ইমেজ ছিন্ন ভিন্ন হয়েছে তো একসময়, চন্দন বসু এবং জ্যোতিবাবুর দুর্নীতি কিন্তু আজও প্রমাণ হয়নি। চন্দন বসু আজও বেঁচে আছেন এবং বহাল তবিয়াতে আছেন, ঈশ্বর করুন উনি আরো বেশি দিন সুস্থ থাকুন। কিন্তু চন্দন বসুর বিরুদ্ধে তো আমরা কিছু কম লিখিনি। আমি তো বর্তমান কাগজের রিপোর্টার ছিলাম, আমার রোজই প্রায় চন্দন বসুর বিরুদ্ধে কিছু লিখতে হতো, কিন্তু সে তো প্রমাণ হলো না কিছু, এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। মমতা তো তারপরে তো মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কি চন্দন বসুকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করে জেলে পাঠাতে পেরেছে? পারেনি তো। তারা একটা ভোট তো হয়েছে, জ্যোতিবাবুর টার্নিশ হয়েছে ইমেজটা। আজকে বিধান রায়ের সাথে জ্যোতিবাবুকে এক পংক্তিতে আমরা কি বসাতে পারছি? পাচ্ছি না কিন্তু। তো এই জায়গাটা বিজেপির একটা রণকৌশল হলো যে মমতার সেই ভাবমূর্তিটা, জনমোহিনী, ডটার অফ বেঙ্গল, এই যে পুরো প্রচারটা সব মুছে দিয়ে বিশ্ব বাংলার জায়গায়, লোগোর জায়গায় অশোক স্তম্ভ, এটার মধ্যে একটা সচেতন ভাবে বিজেপির একটা রণকৌশল হলো। এবং ওই কারণেই নবান্ন থেকে রাইটার্স, মানে মমতা, নবান্ন শব্দটাও তো মমতারই দেওয়া। সুতরাং মমতার চিহ্ন, ঠিক যেভাবে নন্দন বুদ্ধবাবুর ছিল, সেখান থেকে গ্রুপ থিয়েটার এবং এ সমস্ত হতো, তো নন্দনটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকম ভাবে গ্লোরিফাই করে নন্দনকে তো নয়া নন্দন করেননি, তার বদলে উনি অনেক সৌজন্য থেকে শুরু করে ধনধান্য অনেক কিছু করেছে। কিন্তু নন্দনের তো নান্দনিক বৃদ্ধি কি হয়েছে? তো এমনকি গৌতম ঘোষ এটাও বলেছেন, গৌতম ঘোষ চলচ্চিত্র পরিচালক, যে নন্দন মানেই ছিল একটা ইন্টেলেকচুয়াল ফিল্মের হাব, সেটা হওয়া উচিত নয়। বরং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দন থেকে চলচ্চিত্র জগৎকে, টেলিফিল্ম থেকে শুরু করে অনেক ব্রড, আমি এটা বিশ্বাস করি যে মমতা কিন্তু সেটা করেছেন যাত্রা, এবং ওটাকে একটা এলিটিস্ট, মানে সোজা কথায় কিছু তথাকথিত আতেলদের একটা বিশ্ব চলচ্চিত্র নিয়ে গবেষণাগার, সেই জায়গাটা থেকে অনেক মাস মোবিলাইজেশন থ্রু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এটা কিন্তু মমতা করেছেন। সুতরাং সবকিছুই আজকে মমতার বিরোধিতা করতে হবে বলে, মানে মমতা 15 বছরে একটাও ভালো কাজ করেনি, সেটাও কিন্তু আর একটা এক্সট্রিম ওপিনিয়ন। জ্যোতি বসু আমায় বলেছিল, আমি তখন বর্তমানে রিপোর্টার বঙ্গভবনে দিল্লিতে, যে আচ্ছা বরুণ সেনগুপ্ত
কি আমার একটাও ভালো দেখতে পায় না? ১৫ বছর ধরে আমি কি একটাও ভালো কাজ করিনি? একটা তো ভালো কাজ নিশ্চয়ই করেছি। সবসময় তোমাদের সিপিএম বিরোধিতাটাই কেন তোমাদের উপজীব্য? এখন সেটা স্ট্র্যাটেজি, সেটা মার্কেটিং, সেটা একটা ব্যাপার ছিল সেই সময়। বর্তমানের গ্রোথটাই দাঁড়িয়েছিল জ্যোতিবাবুর, মানে জ্যোতিবাবু না থাকলে, জ্যোতিবাবুকে একবার একজন ব্যবসায়ী গিয়ে বলেছিল যে আর তো পারা যাচ্ছে না, বর্তমান কাগজ আপনার বিরুদ্ধে এত লেখে এবার মামলা করবে একটা। বলে না না থাক, ওদের করতে দাও। ওরা যদি জ্যোতিবাবুকে আক্রমণ না করে তাহলে ওদের কাগজ চলবে কি করে? বলছে, আরে আপনি এটা বলছেন? বলছে হ্যাঁ, তার কারণ তুমি তো জ্যোতি বসু নও, তোমার তো বিরোধিতা করছেন। তা আমি তো জ্যোতি বসু না, সেটা আমার বিরোধিতা করছে। তো আজকে মমতা ব্যানার্জি বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে না বিজেপি। সুতরাং এই জিনিসটাকে বুঝতে হবে। এটাকে শুধুমাত্র একটা মেঠো রাজনীতির মানে শিরা ফুলিয়ে চিৎকার করে সকালবেলা চায়ের দোকানে ঝগড়াঝাটি মারামারি করার বিষয় না। এটা একটা পশ্চিমবঙ্গ একটা ল্যাবরেটরি রাজনীতির। সেখানে বিজেপি একটা বিরাট অ্যাচিভার। এটা কি করে হলো, কেন হলো, এর গবেষণা এখন অনেক বছর ধরে করতে হবে।